আজ থেকে বহু বছর আগে প্রায় 1054 সালে পৃথিবীবাসী এক বিরল দৃশ্যের সাক্ষী হল। রাতের আকাশে এক অবিশ্বাস্য উজ্জ্বল দৃশ্যমান বস্তু। তার উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে প্রায় 23 দিন পর্যন্ত এটি দিনের আলোতেও দেখা গিয়েছিল। প্রথম কয়েকদিনে এটি ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে এবং 23 দিন সর্বোচ্চ উজ্জ্বলভাবে থাকার পর তার উজ্জ্বলতা কমতে থাকে। এরপর এটি রাতের আকাশে দৃশ্যমান ছিল আরও প্রায় 2 বছর বা 650 দিন। প্রাচীন যুগের মানুষরা এই অদ্ভুত দৃশ্যের কোনো কারণ খুঁজে পাননি, শুধু এভাবেই এই ঘটনাকে ব্যাখ্যা করে গেছেন যেন একই আকাশে দুটি সূর্যের আবির্ভাব ঘটেছে। চাইনিজ জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনার কথা লিপিবদ্ধ করেছিলেন এবং এটিকে গেস্ট স্টার বা অতিথি তারা হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু কি এই অতিথি তারা? আসুন জেনে নিই আমাদের এই ভিডিওর মাধ্যমে। এটি ছিল দৃশ্যমান এক উজ্জ্বল সুপারনোভা। এর অবশিষ্টাংশ এখনও আকাশে বর্তমান। এটিকে খালি চোখে দেখা না গেলেও একটি ছোট বাইনোকুলার ব্যবহার করে একটি ক্ষীণ অবশিষ্ট আলোর মতো দেখা যেতে পারে। কালপুরুষের উত্তরে টেরুস কনস্টিলেশনের মধ্যে এটি অবস্থিত। কিন্তু কি এই সুপারনোভা? যে সমস্ত নক্ষত্রের ভর সূর্যের ভরের থেকে প্রায় 8 গুণ বেশি, তারা এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে তাদের জীবনকাল শেষ করতে পারে। এই বিস্ফোরণই হলো সুপারনোভা। এর শক্তি ব্যাখ্যা করতে গেলে বলা যায় যে প্রায় 1000 কোটি বছর ধরে সূর্য যে এনার্জি রিলিজ করে তা যেন কয়েক সেকেন্ডে বেরিয়ে গেল এই বিস্ফোরণের মাধ্যমে। কিন্তু কিভাবেই বা এত শক্তি নির্গত হয় সুপারনোভা থেকে? আসলে যে কোনো নক্ষত্রই স্টেবল থাকে দুটি বলের ভারসাম্যে। এক, গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন অর্থাৎ গ্র্যাভিটি, যা সমস্ত স্টার মেটেরিয়ালকে কোরের দিকে পুশ করার চেষ্টা করে। যে নক্ষত্রের ভর যত বেশি তার গ্র্যাভিটিও তত বেশি। আর দুই হচ্ছে রেডিয়েশন প্রেসার। এই প্রেসার কোর থেকে বাইরের দিকে কাজ করে গ্র্যাভিটির বিরুদ্ধে এবং সমস্ত নক্ষত্রকে কোল্যাপস হওয়া থেকে বাঁচায়। একটি নক্ষত্রের জীবনচক্র কেমন হবে তা নির্ভর করে ওই নক্ষত্রটি কতটা পরিমাণ গ্যাস ও ডাস্ট নিয়ে গঠিত, কারণ ওই গ্যাস নক্ষত্রের জ্বালানি হিসাবে কাজ করে। এই গ্যাস নরমালি হাইড্রোজেনই হয়ে থাকে। এই গ্যাস ও ধূলিকণার চাপে এরা লক্ষ লক্ষ বছর ধরে ভিতরের দিকে সংকুচিত হতে থাকে। এই সংকোচন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত কোরের চাপ এতটাই বেশি হয় যে পরমাণুগুলি একে অপরের সাথে যুক্ত হয়, অর্থাৎ ফিউশন শুরু হয়। ফিউশন হলো এমন এক প্রক্রিয়া যেখানে এক পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি নতুন এলিমেন্ট তৈরি করে এবং এনার্জি রিলিজ হয়। এই প্রসেস থেকে সৃষ্টি হয় রেডিয়েশন প্রেসার, যা কোর থেকে আউটওয়ার্ডস কাজ করে গ্র্যাভিটির বিরুদ্ধে এবং নক্ষত্রকে কোল্যাপস হওয়া থেকে বাঁচায়। নক্ষত্রের ভরের উপর নির্ভর করে এই হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়ামে পরিণত হওয়ার সময়কাল নির্ধারণ করা হয়। যে সমস্ত তারার ভর প্রায় 1 সোলার মাস অর্থাৎ সূর্যের ভরের সমান, তাদের হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়াম হওয়ার প্রসেসে সময় লাগে 10 বিলিয়ন বছর। আবার যার ভর 50 সোলার মাস, তার ক্ষেত্রে মাত্র 3 থেকে 5 লক্ষ বছর। এর কারণ খুবই সহজ। ভর যত বেশি, কেন্দ্রের চাপ ও তাপমাত্রাও তত বেশি। তাপমাত্রা যত বেশি, নিউক্লিয়ার ফিউশন ততই দ্রুত চলতে থাকে। নক্ষত্রের মধ্যে ফিউশনের মাধ্যমে পিরিয়ডিক টেবিলের পরের দিকের এলিমেন্টগুলো পাওয়া যেতে থাকে, যেমন হাইড্রোজেন থেকে হিলিয়াম, তারপর কার্বন এবং তারপর লোহা ইত্যাদি। যে সমস্ত নক্ষত্রের ভর কম অর্থাৎ সূর্যের মতো, তাদের মধ্যে হিলিয়াম ফিউশন হয়ে কার্বন ও অক্সিজেন পর্যন্ত উৎপন্ন হয়, কিন্তু তারা কার্বন ও অক্সিজেনকে ফিউজ করতে পারে না। ভারী এলিমেন্টগুলোর ফিউশন প্রক্রিয়া করার জন্য উচ্চ তাপমাত্রা এবং চাপের প্রয়োজন হয়, যা ছোট নক্ষত্রগুলোর মধ্যে পাওয়া যায় না। এই ছোট নক্ষত্রগুলি তাদের জীবনকাল এভাবেই শেষ করে এবং কোরটি একটি হোয়াইট ডোয়ার্ফ আকারে অবশিষ্ট থাকে। এই হোয়াইট ডোয়ার্ফের ঘনত্ব অত্যন্ত বেশি,
আমরা চায়ে যে সুগার কিউব ইউজ করে থাকি সেই রকম সাইজের একটি হোয়াইট ডোয়ার্ফের ওজন প্রায় 1000 কেজি। ভেবে দেখুন কতটা ঘনত্ব। এবার আসি ভারী নক্ষত্রের কথায়। যে সমস্ত নক্ষত্রের ভর সূর্যের ভরের প্রায় 8 গুণ বেশি বা তারও বেশি, তারা তাদের কেন্দ্রে ফিউশনের মাধ্যমে আরও ভারী উপাদান গঠনে সক্ষম। কেন তা তো আগেই জেনেছি। বেশি ভর মানে বেশি ইনওয়ার্ড গ্র্যাভিটি এবং তার মানে বেশি তাপমাত্রা। ভারী নক্ষত্রের ক্ষেত্রে এই প্রসেস চলতে চলতে লোহা অবধি পৌঁছয়। আয়রনের পর আর ফিউশন করে শক্তি পাওয়া যায় না, বরং শক্তি খরচা হয়, কারণ আয়রনের বাইন্ডিং এনার্জি সব থেকে বেশি। এই ব্যাপারে বলতে গেলে ভিডিওটা আরও অনেক লম্বা হবে। আমরা সহজভাবে বলতে পারি যে আয়রনের পর নিউক্লিয়াস ফিউশন করলে মোট বাইন্ডিং এনার্জি কমে, ফলে এটি ফিউশনের জন্য শেষ স্টেশন, অর্থাৎ লোহার পর কেন্দ্রে শক্তি উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায় এবং তারপর কাজ করে শুধুই ইনওয়ার্ড গ্র্যাভিটি। আউটওয়ার্ড প্রেসারের অভাবে নক্ষত্রের কেন্দ্র সংকুচিত হতে শুরু করে, যা কেন্দ্রের তাপমাত্রা ও চাপ অত্যন্ত বাড়িয়ে দেয়। এই সংকোচনের ফলে তারার কেন্দ্র কোল্যাপস করে নিজেরই ওজনে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারার কেন্দ্র সুপার ডেন্স নিউক্লিয়াসের রূপ নেয়। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সংঘর্ষে তৈরি হয় নিউট্রন। এই কোল্যাপস এতই দ্রুত হয় যে বিশাল বিস্ফোরণের আকারে নক্ষত্রের বাইরের স্তরগুলি মহাকাশে ছড়িয়ে পড়ে। একেই সুপারনোভা বলে। এই সুপারনোভার যা শক্তি নির্গত হয় তা আমাদের কল্পনার বাইরে। মাত্র কয়েক সেকেন্ডে বেরিয়ে যায় 10⁴ জুল শক্তি। যে সমস্ত তারার ভর প্রায় 8 থেকে 25 সোলার মাস, তাদের এই অবশিষ্টাংশ নিউট্রন স্টার আকারে থেকে যায়। যে 1 চামচ নিউট্রন স্টারের ভর হতে পারে 100 কোটি টনেরও বেশি। কি এই নিউট্রন স্টার? এই নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আসুন এখন জেনে নিই যে সমস্ত নক্ষত্রের ভর প্রায় 20 থেকে 25 সোলার মাসেরও বেশি, তারা গ্র্যাভিটেশনাল কোল্যাপসের মাধ্যমে একটি সিঙ্গুলারিটিতে পরিণত হয় এবং এর মহাকর্ষীয় আকর্ষণ এতটাই প্রবল হয় যে আলো পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এটিকেই ব্ল্যাক হোল বলে। এই বিশাল বিস্ফোরণে লোহার থেকেও ভারী এলিমেন্টগুলো তৈরি হয়। ভাবুন, আপনারা যে সোনা ব্যবহার করেন তা এরকমই মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে তৈরি। শুধুমাত্র তাই নয়, আমাদের শরীরের উপাদান যেমন কার্বন, অক্সিজেন, আয়রন, সমস্ত কিছুর পরমাণু একদিন ছিল কোনো না কোনো তারার কেন্দ্রভাগে। তাই তো কার্ল সেগান বলেছিলেন, উই আর মেড অফ স্টার ডাস্ট, অর্থাৎ আমরা নক্ষত্রের অংশ দিয়েই তৈরি।